সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ভারতের পক্ষ থেকে জামাতের আমিরকে বলা হয়েছিল এটি যেন গোপন রাখা হয়। আমাদের আমির সাহেব 4.5 মাসের বেশি সময় ধরে এটি গোপন রেখেছেন। শেষ পর্যন্ত বৈঠকের কথাটি তিনি স্বীকার করলেও কিন্তু তিনি এটা বলেননি বৈঠকে কি কথা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেষ পর্যন্ত সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে তাকে বলতে হয়েছিল যে তার সঙ্গে ভারতের কূটনীতিকের গোপন বৈঠক হয়েছে, কিন্তু গোপন বৈঠকে কি কথা হয়েছে সেটা তিনি বলেননি। অর্থাৎ ভারত গোপন রাখতে বলেছে, তিনি এখনো গোপন রাখছেন। এই বৈঠকে কি কথা হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি একটা কেসের মধ্য দিয়ে। 2023 সালে ঠিক এইরকম একটা গোপন বৈঠক হয়েছিল, যে বৈঠকের পর আমরা বুঝে গেছি যে আসলে বৈঠকে এবং এর পরবর্তীতে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আসলে ভারত সেই বৈঠকে কি করেছে। ওই গোপন বৈঠকে এবং যেটা ভারত গোপন রাখতে বলেছিল সেই গোপনীয় বৈঠকে আসলে তারা ওই রাজনৈতিক দলকে কি বার্তা দিয়েছিল। ধরেন এই বৈঠকটি বিএনপির সঙ্গে হয়েছে, তারেক রহমান করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরো মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস কিংবা বিএনপির যে কোনো এক নেতা এই বৈঠকটি করেছেন। ভারতীয় একজন কূটনীতিকের সঙ্গে দেশে কিংবা ভারতে গিয়ে এই বৈঠকটি করেছেন এবং ভারত রিকোয়েস্ট করেছে যে এটা গোপন রাখার জন্য, কিংবা ভারত বলেছে যে এটা গোপন রাখার জন্য। সামহাও বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা কিংবা সাংবাদিকরা এটা জেনে গেলেন। এই যে বিএনপির এক নেতার সঙ্গে এই ভারতের এক কূটনীতিকের গোপন বৈঠক হলো, কিংবা ভারতের কারোর সঙ্গে গোপন বৈঠক হলো যাদের ভারত সরকারের সঙ্গে আশপাশে রয়েছে, এরকম কারোর সঙ্গে গোপন বৈঠক হলো, সঙ্গে সঙ্গে পিনাকি ভট্টাচার্য এত বড় এক স্ট্যাটাস দিতেন এবং 20 মিনিটের একটা ভিডিও বানাতেন। শুরুতেই বলতেন বিএনপি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। তার সহযোদ্ধা ইলিয়াস হোসেন ঠিক একই রকম একটা স্ট্যাটাস দিতেন, একই রকম একটা ভিডিও বানাইতেন, দু একজন নারী টারিকেও জড়িয়ে ফেলতেন। বট বাহিনী তো আছেই, তারা লেগে পড়তো এবং মুহুর্মুহু বটের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিত বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবে। কিন্তু কোনো আলোচনা নেই। জামাতের আমির ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার নিজের বাসভবনে বসে একটা গোপন বৈঠক করলেন, সেটা নিয়ে কোনো আলাপ নেই, তেমন কোনো কথা নেই, যেন কিছুই ঘটেনি। জামাতের আমিরের সঙ্গে কেন ভারতীয় কূটনীতিক গোপন বৈঠক করতে হলো? কেন এই গোপন বৈঠক করে আবার সেটাকে গোপন রাখতে হলো? কেন আবার জামাতের আমির রয়টার্সকে সেটা বলে দিতে হলো? এখানে একটা বড়সড় রহস্য রয়েছে। আমরা জানি এই সময় ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা বাংলাদেশে স্ট্রং এবং এটার অন্যতম একটা জায়গায় রয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। তারা এটার খুব বেশি আওড়ান, অনেক বেশি বলে থাকেন এবং তারা এটাও বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা থাকবে না তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কিন্তু তাদের আমির ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক করছেন। আমি মানি সরকার চালাইতে হলে আপনাকে ভারতের সঙ্গে কথা বলতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু আপনি আবার আপনার লেসপেন্সারদেরকে দিয়ে, আপনার বট বাহিনীকে দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার বয়ান তৈরি করছেন। এখন আমরা আসলে একটু দেখি এই বৈঠকে কি কথা হইতে পারে। জামাতের আমিরের এই বৈঠকটি হয়েছে তার বাইপাস সার্জারির পরে। আমিরের বৈঠক, এই বাইপাস সার্জারি হয়েছিল আগস্টের শুরুতে, সম্ভবত 2 বা 3 তারিখে এরকম সময় হয়েছে। এরপরে বৈঠকটি হয়েছে। ধরলাম তিনি বিশ্রাম নিয়েছেন, আরও 10-15 দিন গেল, অগাস্টে বৈঠকটি হয়েছে। এখন ডিসেম্বর শেষ, জানুয়ারি চলে এলো। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এই ভারতের কূটনীতিকের যে বৈঠক, সেই বৈঠকের বয়স আনুমানিক 4.5 মাস হয়ে গেছে। সেই 4.5 মাসের মাথায় এসে তিনি জানালেন এরকম একটি বৈঠক হয়েছে, তবে তিনি বলেননি বৈঠকে কি কথা হয়েছে। ঠিক সিমিলার একটা কেসে আসেন 2023 সালের 23 আগস্ট, মাসটাও আগস্ট, একটা গোপন বৈঠক না, জিএম কাদের ভারতে গেলেন, ভারতে গিয়ে বৈঠক করে এলেন ভারতের কূটনীতিকদের সঙ্গে, ভারতের মন্ত্রীদের সঙ্গে, ভারতের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যারা বাংলাদেশ বিষয়ে একটা ইম্প্যাক্ট রাখেন। তো জিএম কাদের বাংলাদেশে ঢুকেই বললেন কি আলোচনা হয়েছে ভারতের অনুমতি ছাড়া বলতে পারবো না। তো আমাদের আমির সাহেব কি বলছেন একটু দেখি তো। তিনি বলছেন ভারতের এক কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে, তবে কি হয়েছে সেটা গোপন রাখতে বলেছে। এই যে কি কথা হয়েছে বলতে পারবো না জিএম কাদের বলছেন, আর ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে গোপন রাখতে বলা হয়েছে, দুটার মধ্যে কি তফাৎ আছে খুব বেশি? ওরা গোপন রাখতে বলেছে, আমি গোপন রেখেছি। আর জিএম কাদের এসে বললেন আমি বলতে পারবো না। কেন পারবো না? আমাকে ভারত মানা করছে।
দুজনেই আদেশ মান্য করতেছেন ভারতের। একটা সিমিলারিটি কি পাচ্ছেন? 2023 সালের আগস্ট মাসটা কখন জানেন? যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এর 2 মাস আগে। 2 মাস না, এর 1 মাস আগে। এরকমই হবে আর কি। তো 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হয়েছিল, শেখ হাসিনার সে আমিডামি সে নির্বাচন। তার আগে জিএম কাদের 2023 সাল ধরে তার তাওয়া গরম করছিলেন, তিনি নির্বাচনে যাবেন না, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই, একদিন বিএনপির পক্ষে বলছেন, একদিন জামাতের পক্ষে বলছেন, এরকম নানান কাহিনী টাইনি করলেন, বড় বড় বিপ্লবী কথাবার্তা বলছিলেন। তার নেতা মজিবুল হক চুন্নু একই টাইপের কথা বলছেন, জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি বড় বড় কথা বলছেন, মানে তারা আওয়ামী লীগকে খুব অপছন্দ করছেন এরকম। ভারতে গেলেন জিএম কাদের, সেখান থেকে তিনি ভারতের যে যা দেওয়ার আর কি তাকে তা ভারত দিল। শান্টিং বলেন কিংবা বোঝানো বলেন, ভারত তাকে এক ধরনের বয়ান দিল, সে বয়ান তিনি গিললেন, ভারতে থেকে বাংলাদেশে ঢুকলেন। ঢোকার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমি বলতে পারবো না। সুর করে এর কিছুদিন পরে তফসিল ঘোষণা হইল, জিএম কাদের নির্বাচনে গেলেন, 11টা আসনও পাইলেন, সম্ভবত 160 বা 200টি আসনের সম্ভবত প্রার্থিতা দিয়েছেন, 11টি আসনে জয়লাভ করলেন। যেই জিএম কাদের টানা 2-3 বছর ধরে সংসদে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনার নির্বাচন ভালো না, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না, এরকম কথাবার্তা বলেছেন, সেই জিএম কাদের ভারতে গিয়ে বৈঠক করলেন এবং আইসা বললেন আমি গোপন রাখবো, আমাকে গোপন রাখতে বলা হয়েছে, আমি বলবো না। সেই জিএম কাদের সুর কইরা 7 জানুয়ারির নির্বাচনে 2024 সালের আমিডামির নির্বাচনে অংশগ্রহণ করলেন, শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়ে দিলেন। সবার আগে ভারত শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে দিল। অর্থাৎ জিএম কাদেরকে দিয়ে ভারত যে গেম খেলার সেই গেম খেলে দিল। তার মানে নির্বাচনের আগে যখন ভারতের সঙ্গে গোপন বৈঠক হবে, আপনি স্পষ্টত বুঝে নেবেন এখানে নির্বাচন কেন্দ্রিক বৈঠক হয়েছে। ভারত একটা বার্তা দিয়েছে আপনাকে কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, সেই কথা, সেই বার্তা কিংবা ভারতের যে চাহিদা, সেই চাহিদা ভারত জানিয়ে দিয়েছে। ঠিক একই ঘটনা কি আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঘটেনি? ডাক্তার শফিকুর রহমান নিজের বাসভবনে তাকে এনেছেন এবং সেখানে বৈঠক করেছেন। আপনার বাসভবনে বসে ভারতীয় কূটনীতিক আপনাকে বলে যাচ্ছেন আমি আপনার সঙ্গে বৈঠক করছি, এটা আপনি বলতে পারবেন না, এবং এমনকি এখন পর্যন্ত আপনি বলেননি। অথচ আপনি বাংলাদেশপন্থী রাজনীতি করছেন, আপনি বলে দেন। শেখ হাসিনার গোপন চুক্তির কথা নানান আলোচনা হইতো, যদিও শেখ হাসিনা সরকারের পতনের পরে এই সরকার শেখ হাসিনার কোনো গোপন চুক্তি খুব একটা জনগণের সামনে আনতে পারেননি, আমরা দেখিনি খুব। গোপন চুক্তি আসিফ নজরুল বলেছিলেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করেন, আমিও মনে করি এরকম থাকতে পারে, তাহলে আসিফ নজরুল সরকারি থেকে তাদেরকে বের করে দেয় না কেন? আমিও মনে করি না আমাদের দেশের মানুষ বেকার, আমাদের এত কোটির মতো আমাদের তরুণ বেকার পড়ে আছে, সেই জায়গায় আপনি ভারতীয় লোকদেরকে, আসিফ নজরুল বলেছেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, তা আপনার সরকার কেন বের করেননি? শেখ হাসিনার গোপন চুক্তি কেন বলেননি? কিন্তু আমাদের আমির সাহেব শেখ হাসিনা গোপন চুক্তি করেছে কি করেনি আমি জানি না, এই সরকার প্রকাশ করেনি, হয়তো কোনো একদিন প্রকাশ হইতে পারে যদি করে থাকে। কিন্তু আমাদের আমির সাহেবকে যে কথাগুলো গোপন রাখতে বলা হয়েছে তিনি সেই কথাগুলো গোপন রাখছেন। আমির সাহেবের কি সৎসাহস আছেন যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো প্রকাশ করা? নাকি সেখান থেকে তিনি একটা গাইডলাইন পেয়ে গেলেন যে এই আমাকে কিভাবে চলতে হবে, কোন পথে চললে ভারত আমার ক্ষমতায় আমি গেলে ভারত খুশি থাকবে, কিংবা ভারতের যে চাহিদা সেই চাহিদা আমি পূরণ করতে পারবো, সেরকম কিছু বলেছেন? তাহলে তিনি কেন বলেননি? কেন তিনি এই দীর্ঘ সময় এই কথাটি যে বৈঠক হয়েছে এই কথাটিও তিনি গোপন রাখলেন? এর মধ্য দিয়ে সন্দেহ জাগে, এর মধ্য দিয়েই যে বট বাহিনীকে আরো বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠে যে আপনাদের আমি যখন গোপন বৈঠক করলো আপনারা কিছু করলেন না, যখন বিএনপি করে আপনাদের গা জ্বালা ধরে, যখন আওয়ামী লীগ গোপন চুক্তি করে তখন গা জ্বালা ধরে, আমাদেরও ধরতো, এবং বিএনপি এখনো করলে আমারও ধরবে। কিন্তু চুক্তি হইতে পারে, গোপন হোক, মানে বৈঠক হইতেই পারে, কিন্তু সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমার দেশ নিয়ে আপনি রাজনীতি করতেছেন, আমি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করব, কিন্তু আপনি ভারতীয় কূটনীতিকের সঙ্গে কিংবা বিশ্বের অন্যান্য কূটনীতিকের সঙ্গে আপনি বৈঠক করবেন, আমাকে জানাবেন না। দেশ তো আমার, আপনি রাজনীতিবিদ, আমি আপনাকে ভোট দিচ্ছি, ক্ষমতায় নিচ্ছি, ক্ষমতার স্বাদ দিচ্ছি, কিন্তু আপনি আমাকে জানাবেন না। আমির সাহেবের দ্রুত জানানো উচিত আপনাকে ওই কূটনীতিক কি বলেছেন, এবং বট বাহিনীকে এটা প্রচার করা উচিত যে যা বলেছে আপনি অ্যাজ ইট ইজ সেটা বলেন। কোন কূটনীতিক সেটার নামও প্রকাশ করেন।
আপনার যেখানে লাভ হবে আপনি সেই সব বলবেন না, সেই সব ধারণ করবেন। যে সেখানে লাভ হবে না, যেখানে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন, আপনি সেই সব নিয়ে বটবাহিনী সহ ঝাঁপিয়ে পড়বেন। এরকম তো হয় না। রাজনীতি খুব কুৎসিত, এবং এই কুৎসিতের জন্য আপনি ধর্মে ব্যবহার করে রাজনীতি করেন, আপনি জাতীয়তাবাদ ব্যবহার করে রাজনীতি করেন, আপনি সেকুলারিজম ব্যবহার করে রাজনীতি করেন, আপনি যা ব্যবহার করে রাজনীতি করেন, শেষ পর্যন্ত আপনি আপনার ফায়দা লোটার জন্যই আপনি চলবেন, সেই মতেই কাজ করবেন। আলটিমেটলি বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না। তার আরেকটি প্রমাণ হইল এই গোপন বৈঠক, যে গোপন বৈঠকের একটা নির্দিষ্ট বয়স পার হইলেও সেটা প্রকাশ করা হয়নি, সেটা জনসম্মুখে আসেনি, সেটার বিষয়ে তিনি বলতে পারেননি যে হচ্ছে এই কি বলা হয়েছে, কখন কার সঙ্গে এই বৈঠক হয়েছে। ভারত গোপন রাখতে বলেছে, তিনি গোপন রেখেছেন। এই হইল আমাদের আমিরে জামাতের পরিস্থিতি এবং অবস্থা। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।